তো জি ভাইয়া। আজকের ক্লাসটা একটা কন্টিনিউয়েশন ক্লাস। আমরা একটা চ্যাপ্টারের অর্ধেকটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, বাকি অর্ধেকটা আজকে করব। চ্যাপ্টারটা যেহেতু একটু বড় আর ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটি কিন্তু আমি কিন্তু লাইন বাই লাইন, এত বড় একটা লাইন বাই লাইন পড়লে আরো দুইটা ক্লাস লাগবে। সো আমি কি থিম গুলো পড়াবো, বাট আপনাদের কিন্তু পড়ার সময় অবশ্যই লাইন বাই লাইন পড়তে হবে জিনিসটা। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে রিলেভেন্ট ম্যাথ আছে এখানে, প্লাস এই বইয়ের বাইরেও হচ্ছে গিয়ে যদি আপনারা এফএম থেকে রিলেভেন্ট ক্যাশ ফ্লোর, সেন্সিটিভিটি অ্যানালাইসিস এগুলোর ম্যাথ করেন, তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্লিয়ার হবে। এখন কিন্তু ম্যাথ আসে আমাদের, আমি দেখেছি লাস্ট কয়েকটা টার্মে রিলেভেন্ট ক্যাশ ফ্লোর ম্যাথ এসেছিল। সো এগুলো অ্যান্সার করার জন্য শুধু এই থিওরিটা পড়লেই। জি, কে জানি হ্যান্ড রেজ করেছেন? জি ভাইয়া, আমার একটা প্রশ্ন হলো, এটা হচ্ছে যে বিএসটার সাথে কি আমাদের এফএম টাও কি ওভাবে পড়ে এরপরে দুইটাই একসাথে অ্যাটেম্প করা উচিত, নাকি শুধু বিএস অ্যাজ এ সিঙ্গেল সাবজেক্টও আমরা অ্যাটেম্প করতে পারি? শুনেন, এখানে তো চলে গিয়ে এটা, এই কোশ্চেনের অ্যান্সারটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন এক একজনের স্ট্র্যাটেজি একরকম হতে পারে। আহ এখানে এমনও মানুষ থাকতে পারে যাদের এফএম হয়ে গেছে, এরকমও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু আমি যদি আপনার জায়গায় হতাম, তাহলে আমি কি করতাম, আমি হচ্ছে গিয়ে এই দুইটা একসাথেই দিতাম। কারণ আমার ওইটার জন্য আমার এফএম এর নলেজ লাগতেছে। আমি কেননা একটু বেটার নলেজ নিই এফএম এর। ম্যাথের জন্য আমি এফএমটা এত ভালোভাবে করি যাতে আমার বিজনেস স্ট্র্যাটেজিতে যে ছোটখাটো ম্যাথ আসে, সেই ম্যাথটা আমরা অ্যান্সার করতে পারি। সো আমার মতে একসাথে অ্যাটেম্প নেওয়াটা খারাপ কি হবে না। জি ভাইয়া, এবং লাস্ট সেশনে ভাই আমরা যেটা কোশ্চেনে দেখলাম ভাই, আমাদের 18 মার্কের এফএম থেকে কোশ্চেন আসছে। তাহলে চিন্তা করছেন, তাহলে একসাথে পরীক্ষা দেওয়া বেটার না? জি জি ভাইয়া, অবশ্যই জি। এই চ্যাপ্টারে কিন্তু কিরকম কিছুই নাই, চ্যাপ্টার থেকে বাইরে হয়ে আপনার এফএম থেকে ম্যাথ করতেই হবে। আর ওইটা তো আপনার আজকে নাও কালকে পাস করতেই হবে, একবারই পড়েন, জি ভাইয়া। সমস্যা নেই। জি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। রিস্ক অ্যান্ড আনসার্টেনটি ইন ডিসিশন মেকিং, সেন্সিটিভিটি, ব্রেক ইভেন অ্যানালাইসিস অ্যান্ড রেলেভেন্ট, এই 8 নম্বরে আমরা এই তিনটা জিনিস শিখবো। সেন্সিটিভিটি কি, ব্রেক ইভেন অ্যানালাইসিস কি, অ্যান্ড রেলেভেন্ট ক্যাশ ফ্লো কি। হ্যাঁ, এখন আমরা তো উপরে লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে গিয়ে রিস্ক কি, আনসার্টেনটি কি। হ্যাঁ, রিস্ক হচ্ছে কি, যেগুলো ক্যালকুলেটিভ, মানে যেগুলো আমি ক্যালকুলেট করতে পারবো, সেগুলো হচ্ছে কি আমার রিস্ক। আনসার্টেনটি কি, যেগুলোর আমার কোনো ইনফরমেশন অ্যাভেলেবেল নাই, ওরকম আমরা ক্যালকুলেট করতে পারতেছি না, সেগুলো হচ্ছে কি আমাদের আনসার্টেনটি। তো এই ডিসিশন মেকিং, যে কোনো একটা বিজনেসের ডিসিশন মেকিং এর জন্য আমাদের সব সময় যে কোনো আমরা পদক্ষেপ নেই, আমাদের রিস্কও থাকে, আনসার্টেনটিও থাকে অনেক জায়গায়। সো এগুলোকে আমরা ট্যাকেল দেওয়ার জন্য আমরা কিছু ফাইন্যান্সিয়াল টুলস ব্যবহার করে থাকি। সেগুলো হচ্ছে গিয়ে এর মধ্যে কয়েকটা হচ্ছে গিয়ে এখানে এই তিনটা জিনিস, লাইক সেন্সিটিভিটি, ব্রেক ইভেন এন্ড রেলেভেন্ট ক্যাশ ফ্লো, এগুলোর মাধ্যমে আমরা এই রিস্ক অ্যান্ড আনসার্টিনটি আমরা আহ, একটা গেস করতে পারি বা আমরা মিজার করতে পারি, কাইন্ড অফ। সো আপনারা একটু কেউ পার্টিসিপেট করেন, আপনারা একটু বলেন আপনাদের যা মনে হয়, মাথায় যেটা আসছে ওটাই বলবেন, সঠিক হইতে হবে এরকম কোনো কথা নেই। বাট এই সেন্সিটিভিটি, ব্রেক ইভেন অ্যানালাইসিস এন্ড রেলেভেন্ট ক্যাশ ফ্লো, এগুলো কিভাবে রিস্ক এন্ড আনসার্টিনটি ইন ডিসিশন মেকিং কে মিটিগেট করতে পারে, বা কিভাবে এগুলোতে হেল্প হতে পারে, আপনারা কেউ একজন একটু যতটুকু বুঝতেছেন বা জানেন বলেন তো। এই যে বিজনেসে যে রিস্ক এন্ড আনসার্টিনটিস থাকে, এগুলা মিটিগেটের টুল হিসাবে সেন্সিটিভিটি, ব্রেক ইভেন অ্যানালিসিস এন্ড রেলেভেন্ট ক্যাশ ফ্লো কিভাবে হতে পারে, লাইক এটা কি হেল্প করতে পারে, বা এই জিনিসগুলো কি বেসিক্যালি, কেউ কি জানেন? না জানলে ওটাও বলেন, জানি না। সেন্সিটিভিটি কি কেউ জানি না? ব্রেক ইভেনও জানি না?
ব্রেক ইভেনটা তো জানার কথা, যারা অ্যাটলিস্ট কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন এদের তো টাইম টু টাইম ব্রেক ইভেন আসার কথা। ভাইয়া ব্রেক ইভেনটা হচ্ছে যেখানে আমাদের টোটাল রেভিনিউ আর কস্টটা সেম থাকে। ভেরি গুড, এই যে হয়েছে আপনার অ্যান্সার। ব্রেক ইভেন এমন একটা পয়েন্ট যেখানে আমার লাভও হচ্ছে না কিন্তু লসও হচ্ছে না, ইন বিটুইন। হ্যাঁ, রেভিনিউ আমি যত টাকা ইনকাম করতেছি, সেল করতেছি, আমি তত টাকাই খরচ করতেছি, এটা হচ্ছে ব্রেক ইভেন। ভেরি গুড। সো এই রিস্ক এন্ড একটা ডিসিশন, মনে করেন আমি একটা প্রজেক্ট করলাম, আমি একটা মনে করেন একটা প্রোডাক্ট সেল করব। ধরেন আমি ব্যাটারি সেল করব মার্কেটে। এখন একটা ব্যাটারি সেল করব, এখন আমি এটা চিন্তা করলাম আমি এই ব্যাটারিটা সেল করার মাধ্যমে আমি কত ইউনিট ব্যাটারি সেল করলে আমি লসের সম্মুখীন হব না। হ্যাঁ, এটা কিন্তু আমি জানবো আমার মিনিমাম কয়টা করলে আমার ব্রেক ইভেন হবে, বা কত অ্যামাউন্টের বেচলে আমার ব্রেক ইভেন হবে। তো এই জিনিসটা কি আমার রিস্ক এন্ড আনসার্টেনিটি মিটিগেট করতেছে না, কারণ আমি জানতেছি আমার এখানে রিস্ক কম। আমি যেহেতু ব্রেক ইভেন আমার ক্রস করতেছে, বা আমি ব্রেক ইভেন জানি, আমার এর চেয়ে আমি শিওর যে আমি এর চেয়ে বেশি সেল করতে পারবো, সেক্ষেত্রে তো আমার এখানে রিস্ক এন্ড আনসার্টেনিটি কিছুটা হলেও মিটিগেট হচ্ছে, তাই না? আপনার কি অ্যাগ্রিড নাকি দ্বিমত আছে কারো? জি ভাই, আমরা ব্রেক ইভেনটা যদি ঠিকভাবে সেট করতে পারি তাহলে ওভাবে আমরা আমাদের সেলস গোলটা টার্গেট করতে পারি এবং ওই হিসাবে আমাদের ক্যাশ ফ্লোটাও আমরা ভাবে ঠিক রাখতে পারি আর কি। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমাদের কিন্তু অ্যানালিটিক্যাল পাওয়ার আনতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে সবসময়। এক অ্যাঙ্গেলে চিন্তা করলে কিন্তু আমাদের ব্রেন খুলবে না, কারণ কোশ্চেন আসে কিন্তু আমাদের কেস বেসড, ডিরেক্ট কোনো বলবে না কেউ সেন্সিটিভিটি কাকে বলে। মেইন থিমটা জানতে হবে, বিভিন্ন পয়েন্টের সাথে লিঙ্ক করতে জানতে হবে। রেলেভেন্ট ক্যাশ ফ্লো, এটা কি অন্য কেউ একজন বলেন? ক্যাশ ফ্লো কি? আপনারা সবাই ম্যাক্সিমাম কিন্তু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, ক্যাশ ফ্লো কি এটা বলতে না পারলে কিন্তু খুবই দুঃখজনক। সাখাওয়াত ভাই, হ্যাঁ ভাইয়া, ক্যাশ ক্যাশ ফ্লো হচ্ছে বলেন না আমার কেন? বিজনেসে, যে আহ, একটা নির্দিষ্ট পিরিয়ডে যে পরিমাণ রেভিনিউ আর্ন হয় অথবা অন্য কোনো সোর্স থেকে যে পরিমাণ টাকাটা আমার কাছে আসে সেটা হচ্ছে ক্যাশ ফ্লোতে আসবে আর কি। যেখানে আমি অ্যাকুয়াল বেসিসে কনসিডার করব না যেটা ক্যাশ আসবে সেগুলোকে। ভেরি গুড, হয়েছে, কিছুটা হয়েছে, মানে খানিকটা হয়েছে, বাট রাইট ট্র্যাকই বলছেন। সো রেলেভেন্ট ক্যাশ ফ্লো কি? আমার একটা বিজনেস, আমি যদি নতুন একটা বিজনেস যদি আমি মনে করেন আজকে এটা প্ল্যান করতেছি, স্ট্র্যাটেজিটা কিন্তু মোর অফ লাইক ইন প্ল্যানিং স্টেজ। হ্যাঁ, আমাদের কিন্তু প্ল্যানিং স্টেজেরই কাজ এটা। সো বিজনেস স্ট্র্যাটেজি কোশ্চেনের মধ্যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কোশ্চেন কেন আসে? এটা তো একটা রেলেভেন্স আছে, কারণ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোশ্চেনটা কি রিলেটেড? ফাইন্যান্স রিলেটেড। ফাইন্যান্স রিলেটেড সব জিনিস কি ইজ ফিউচারিস্টিক, লাইক ফিউচার প্রেডিক্ট করা। ফাইন্যান্সের কাজ ইজ প্রেডিক্টিং ফিউচার, আর অ্যাকাউন্টিং এর কাজ কি? রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং অফ দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট, ট্রানজেকশনস। আমার হিস্টোরিক্যাল ডেটা নিয়ে কাজ করি, অ্যাকাউন্টিং করি। এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আপনি দেখবেন যা করি আমরা ফিউচার প্ল্যানিং রিলেটেড, লাইক আমরা ফিউচারে কি করবো, ফিউচারিস্টিক ডেটা নিয়ে অ্যাজাম্পশন, অনেক অ্যাজাম্পশন অনেক ভাইটাল একটা ফ্যাক্টর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো স্ট্র্যাটেজিটা কোন লেভেল আছে? স্ট্র্যাটেজিটা কি প্ল্যানিং লেভেল আছে নাকি, মানে স্ট্র্যাটেজি থেকে আমরা ফিউচার নিয়ে চিন্তা করি নাকি পাস্ট ইভেন্ট নিয়ে চিন্তা করি? বলেন তো কেউ একজন। অবভিয়াসলি ফিউচার নিয়ে চিন্তা করি। তাই না? আপনি কি একটা লিঙ্ক পাইছেন বলেন কাদের ভাই? জি ভাইয়া, আপনি কি কোনো লিঙ্ক পাইছেন এখানে? আমাদের স্ট্র্যাটেজি নিয়ে আমরা ফিউচারে থিঙ্ক করি, আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কি করি? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়েও ফিউচারের চিন্তাই করি, কারণ একটা এক্স্যাক্টলি, প্রজেক্ট নেওয়ার পরে ওটা অ্যানালাইসিস করে যে আমার ফিউচার কি, আউট ক্যাশ ইনফ্লো আসবে, মানে আমার এখন তো আউটফ্লো হবে, ফিউচারে কি ইনফ্লো আসবে, আদার সেন্সিটিভিটি অ্যানালাইসিস বা এগুলিও ওইখানে করে থাকি।
ওখানেই করে থাকি। সো সেই জন্যই বিজনেস স্ট্র্যাটেজির সাথে এফএম রেলেভেন্ট। হ্যাঁ, ইরেলেভেন্ট কিছু কিন্তু আপনাদের কাছে আসে না কোশ্চেনে। হ্যাঁ, যা আসে রেলেভেন্ট জিনিসপত্রই আসে। তো রেলেভেন্ট ক্যাশ ফ্লো কি? আপনি একটা বিজনেস প্ল্যান করছেন, বিজনেস স্ট্র্যাটেজি যেহেতু এটা, আপনি তো একটা বিজনেস প্ল্যান করবেন, আপনি ইনস এন্ড আউটস, আমরা আগের চ্যাপ্টার গুলোতে আমরা মার্কেট অ্যানালাইসিস অনেক কিছু দেখলাম। এখন আমরা একটু ফাইন্যান্সিয়াল দিকে ঢুকতেছি। সো আমরা একটা বিজনেস যখন একটা প্ল্যান করি, ওই বিজনেসের আমাদের কি করি, ফার্স্ট আমরা ফোরকাস্ট করি যে আমাদের next 5 years down the line how much we can afford to sell and how much we can incur cost. আমরা খরচও একটা প্রেডিক্ট করি, আমরা একটা রেভিনিউ বা ইনকামও প্রেডিক্ট করি। হ্যাঁ, এই প্রেডিক্ট করে আমরা কি পাই, আমরা হচ্ছে গিয়ে এটাকে একটা প্রেজেন্ট ভ্যালুতে, আজকের ভ্যালুতে এসে একটা ভ্যালু পাই, যে ভ্যালুটাকে আমরা বিজনেসের ভ্যালু বলতে পারি। কারণ ওদের কিন্তু একটা ফিউচারিস্টিক যখন আপনি বিজনেস করবেন তখন কিন্তু ওদের অ্যাসেট লাইবিলিটি কিন্তু কত কি এটা আমরা জানি না। তো আমাদের গ্রোথের উপর বেস করে, ফোরকাস্টের উপর বেস করে ওদের ভ্যালুয়েশনটা করতে হয়। সো এই রিলেভেন্ট ক্যাশ ফ্লোর আমরা টেকনিক গুলো শিখবো, আর সেন্সিটিভিটি অ্যানালাইসিসটাও এখন আমরা দেখবো। তো ফার্স্টে আমরা ক্লিয়ার আমরা কি পড়তে যাচ্ছি? জি ভাইয়া। সেন্সিটিভিটিটা যদি একটুখানি বলি, সেটা হচ্ছে বলেন তো। যদি হুম। যদি মানে আমাদের তো বিভিন্ন ধরনের প্রভাবক থাকে। যদি কোনো একটা প্রভাবকের কারণে অন্য যেগুলোতে যে পরিবর্তনগুলো আসবে, তার ওইটার কারণে যে এফেক্টটা আসবে, সেটা হচ্ছে সেন্সিটিভিটি। এটাকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করাটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস ইন শর্ট ভেরি ফর্ম। গুড। হ্যাঁ, কারেক্টলি আপনি যেটা বলছেন এটাই সেন্সিটিভিটি। সো সেন্সিটিভিটি কিন্তু এই যে ভাই যেটা বললো, এটাকে যদি আমি কেউ ডিব্রিফ করি, ওই কথাটাই আমি যদি বলি, হ্যাঁ। সো আমরা এখানে কি সেন্সিটিভিটি বলতে হচ্ছে কি, আপনাদের ভাই যে বললো ওই যে প্রবাহক বা ওই যে ওয়ার্ডটা বললো, ওটাকে আমরা যদি বলি ভ্যারিয়েবল, মানে অনেক ধরনের ভ্যারিয়েবল তো থাকে। ভ্যারিয়েবল কি? যেটা ভ্যারি করে ইভেন্টে টাইম টু টাইম, যেটা ফিক্সড না। হ্যাঁ, যেটা কিনা আমার ফিক্সড না, ভ্যারিয়েবল। সো যেমন রেন্ট কি? রেন্ট কিন্তু একটা ফিক্সড জিনিস। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল সেলস ক্যান বি ভ্যারিয়েবল, কস্ট ক্যান বি ভ্যারিয়েবল। হ্যাঁ, এগুলো কিন্তু ভ্যারি করে। সো একটা ভ্যারিয়েবল যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করে যদি আমরা ফাইনাল আউটপুটে দেখি কতটুকু চেঞ্জ আসতেছে। হ্যাঁ, লাইক আমি ধরলাম 5% যদি আমি গ্রোথ ধরি আমার কোম্পানির, হ্যাঁ, 5% গ্রোথ ধরলে আমার কোম্পানিতে সেল হয় 1 কোটি টাকা। হুম, 1 কোটি টাকা মানে আমার বিজনেসের ভ্যালু হয় 1 কোটি টাকা 5% গ্রোথ ধরলে। হ্যাঁ, এখন আমি দেখবো, এখন এটা তো আমার ফিউচারিস্টিক ডেটা, সো এটা আমার কারেক্ট না, আমি জানি না এটা অ্যাকচুয়ালি হবে কিনা। সো আমরা করবো একটু বাড়ায় কমায় দেখবো, আমরা দেখি 3% ধরলে আমাদের লস হয় কিনা। 3% ধরবো সেলস ধরে, দেখবো আমাদের হ্যাঁ 80 লাখ টাকা হয় কিনা, কারণ 80 লাখ টাকা আমার ব্রেক ইভেন। 80 লাখ টাকা 3% হয় কিনা, নাকি আমার একটু আবার একটু বাড়ায় দেখবো যে বাড়াইলে আবার কতটুকু লাভ হয়। সো একটু একটা ভ্যারিয়েবল বাড়ায় কমায় দেখা। এই তিনটা এক্সাম্পল যদি দেখেন, হোয়াট উইল হ্যাপেন টু প্রফিট, কি বলছে, হোয়াট উইল হ্যাপেন টু প্রফিট ইফ প্রাইস অফ কম্পোনেন্টস ইনক্রিজ বাই 10%। ঠিক আছে, আমার একটা প্রফিট রইলো, মনে করেন একটা জিনিসের প্রাইস 10 টাকা, খরচ 5 টাকা, প্রফিট সিম্পলি যদি চিন্তা করি 5 টাকা। হ্যাঁ, প্রফিট 5 টাকা, কস্ট 5 টাকা, আর সেলস 10 টাকা। এখন আমি দেখবো প্রফিট যে 5 টাকা, এটারে আমি 10% ইনক্রিজ করে দেখবো আমার প্রফিটে কতটুকু ইম্প্যাক্ট হচ্ছে। এখন আমার মনে করেন কস্ট আগে ছিল 5 টাকা, এখন এটা 10% ইনক্রিজ করে আমি বললাম 5.5 টাকা, তাহলে আমি দেখলাম আমার প্রফিটটা হচ্ছে গিয়ে 4.5 টাকা, 5 টাকা থেকে 0.5 টাকা কমে গেছে। ঠিক আছে, এরকম একটা ইম্প্যাক্ট বুঝে গেছে। জি ভাই। এরপরে কি বলছে, হোয়াট উড হ্যাপেন ইফ হোয়াট উড হ্যাপেন টু ডিমান্ড এন্ড প্রফিট ইফ দ্য সেলিং প্রাইস ওয়ার টু বি ইনক্রিজ বাই 15%। হ্যাঁ, এখন আমি আগে 10 টাকা এক একটা প্রোডাক্টের দাম মনে করেন আমি 2 টাকা করে বেচতাম। এখন আমি দেখলাম যে আমি যদি 2 টাকা করে বেচে আমি যদি দিন শেষে 20 টাকা প্রফিট করি, হ্যাঁ, সো আমি যদি প্রাইসটা একটু বাড়াই তাহলে ইম্প্যাক্টটা কতটুকু হবে, ডিমান্ডের কি অবস্থা হবে, প্রফিটের কি অবস্থা হবে, মানুষজন কি আগের পরিমাণে কিনবে কিনা।
ঠিক আছে? What would happen to sales revenue if the business market share drops by 5%? এই টাইপের জিনিস, ঠিক আছে? মানে মার্কেট শেয়ার, আগে আমি অনেকখানি সেল করতে পারতাম, এখন আমার সেলিং ইউনিট কমে গেছে, আমার মার্কেট শেয়ার কম, সেল কম হচ্ছে, অন্য কম্পিটিটর আমার জায়গা দখল করে ফেলছে। সো তখন আমার সেলস রেভিনিউতে কি পরিমাণে ইম্প্যাক্ট করতেছে, ঠিক আছে? এই ধরনের আমরা বিজনেস ডিসিশন নিয়ে থাকি সেন্সিটিভিটি থেকে। স্প্রেড ফাংশনালিটি অ্যান্ড হোয়াট ইফ অ্যানালাইসিস, হোয়াট ইফ অ্যানালাইসিসটা তেমন কিছু না। হোয়াট ইফ অ্যানালাইসিসটা হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি আমার একটা, এটা হচ্ছে কি আপনার ভ্যারিয়েবল চেঞ্জ সেন্সিটিভিটির সাথে রিলেভেন্ট হোয়াট ইফ অ্যানালাইসিস, এটা হচ্ছে কি স্প্রেডশিটে দেখা যায়। হ্যাঁ, আমার হোয়াট ইফ অ্যানালাইসিসটা কি, লাইক আমার যদি এইটা না হয়ে ওইটা হতো, লাইক আমার সেলস 10,000 ইউনিট আমি করব এই মাসে, এইটা না হয়ে যদি আমি 15,000 ইউনিট করতাম তাহলে কি হতো? হোয়াট ইফ আমার 10,000 না হয়ে আমার 8,000 ইউনিট হলো, তাহলে কি হলো? লাইক ইটস লাইক রিলেভেন্ট টু সেন্সিটিভিটি অ্যানালাইসিস, এটাকে হোয়াট ইফ অ্যানালাইসিস করেও আমরা বলতে পারি। এটা বলেন। হোয়াট ইফটা, এটা কি আমরা এরকম চিন্তা করতে পারি অপরচুনিটি কস্টের সাথে? হোয়াট ইফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া শোনা গেছে? আমাদের অপরচুনিটি কস্টের হ্যাঁ, সাথে চিন্তা করি, আমি এটা না করে যদি আমি এটা করতাম তাহলে আমার অপরচুনিটি কস্টটা কত হতো, এও চিন্তা করা যায়। হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের সিনারিও অ্যানালাইসিস, এই যে আপনি অপরচুনিটি কস্টের কথা বললেন, তো বিভিন্ন ধরনের সিনারিও অ্যানালাইসিস করে আমরা হচ্ছে মার্কেটে একটা বিগ প্লেয়ার ঢুকে গেল, ওই ধরনের জিনিস চিন্তা করেও আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারি। সো পরের টপিকটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। ব্রেক ইভেনটা হচ্ছে গিয়ে আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে আমরা আমাদের প্রফিটও হবে না, আমাদের লসও হবে না, আমাদের যত সেল হবে তত টাকাই খরচ হবে। হ্যাঁ, ওটা হচ্ছে ব্রেক ইভেন। ব্রেক ইভেনটা এখানে আবার বলছে কি, এই টেকনিকটা ইউজ করে আমাদের হচ্ছে সেন্সিটিভিটি, এই টেকনিকটার উপরে আমরা সেন্সিটিভিটি ইউজ করে বিভিন্ন আউটপুট চেঞ্জ করে আমরা হচ্ছে দেখতে পারি আমাদের কতটুকু কি হচ্ছে। লাইক ব্রেক ইভেনে আমি দেখলাম আমি যদি 1,000 ইউনিট সেল করি তাহলে আমার যেই টাকা লাভ হচ্ছে সেই টাকাই খরচ হচ্ছে। আমি এখন দেখলাম হচ্ছে কি, আমি যদি এই 10,000-এর সাথে 1,000-এর সাথে যদি আমি মনে করেন 10,000 টাকা প্রফিট করতে চাই, তাহলে আমার কতটুকু সেল করতে হবে, বা আমার যদি প্রাইসিংটা, আমার ইউনিট যদি আমি আরেকটু বাড়াই সেলিং এর, তাহলে আমার কতটুকু প্রফিট ইনক্রিজ হবে, ইস কাইন্ড অফ সেন্সিটিভিটি। সো ব্রেক ইভেনটা একটা বেস, এটার উপর বেস করে সেন্সিটিভিটি করা হয়, এটার উপরেও করা হয় সেন্সিটিভিটি, অনেক ক্ষেত্রেই করা হয়, ক্যাশ ফ্লোর উপর সেন্সিটিভিটি করা হয়, ব্রেক ইভেনের উপরে করা হয়, যে কোনো কিছুর উপরে সেন্সিটিভিটি করা যায়। সো এটা চার্টের মাধ্যমে দেখাইছে, এই যে রেভিনিউ হচ্ছে গিয়ে এই চার্ট, এই যে রেভিনিউ বাড়তেছে, টোটাল কস্ট তো এরকম আসতেছে, টোটাল কস্ট প্রথমে বেশি থাকে, রেভিনিউ বাড়তে বাড়তে একটা পয়েন্টে মিলে যেখানে আমার প্রফিট এন্ড লস সমান, এটা আমার ব্রেক ইভেন, আর বাকিটা হচ্ছে গিয়ে আমার এই কস্ট কমে আস্তে আস্তে রেভিনিউ হয়, এটা হচ্ছে প্রফিট। সো ব্রেক ইভেন পয়েন্টের একটা ফর্মুলা আছে, ব্রেক ইভেন আর পয়েন্ট ক্যালকুলেশনের মেইনলি হচ্ছে গিয়ে আহ দুই ধরনের ফর্মুলা আছে। একটা হচ্ছে গিয়ে আমরা টাকায় বের করি কত টাকা সেল করলে আমার ব্রেক ইভেন হবে, আর একটা হচ্ছে গিয়ে বের করি কত ইউনিট সেল করলে আমার ব্রেক ইভেন হবে। এই দুই ভাবে আমরা ব্রেক ইভেন বের করি। হ্যাঁ, সো ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা হচ্ছে, উপরে হচ্ছে ফিক্স কস্ট আর নিচে হচ্ছে গিয়ে সেলস রেভিনিউ পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হুইচ ইজ কন্ট্রিবিউশন মার্জিন। হ্যাঁ, সো আপনাদেরকে দাঁড়ান, আমি একটা
সো আমরা হচ্ছে কি ধরেন সেলস হচ্ছে কি 10 টাকা পার ইউনিট, হ্যাঁ। ভ্যারিয়েবল কস্ট 4 টাকা পার ইউনিট। সো এটা হচ্ছে কি আমার মেইনলি ফর্মুলা, হ্যাঁ। আমরা এটার মাধ্যমে ব্রেক ইভেন বের করতে পারি। এটা আমাদের একটা কস্ট অ্যাকাউন্টিং এর একটা ফর্মুলা। সো এইখানে আমরা কি করতেছি, এইখানে আমরা ফার্স্টে আমি সেলস প্রাইস পাইতেছি, সেলস প্রাইস কত আমার 10 টাকা। ভ্যারিয়েবল কস্ট কোনগুলো, ফিক্সড কস্ট কোনগুলো বলেন তো আপনারা, কেউ একজন এক্সাম্পল দেন। ভ্যারিয়েবল কস্ট কি, ফিক্সড কস্ট কি, এগুলো খুবই বেসিক্স। ফিক্সড কস্ট ইজ ফিক্সড উইথ দ্য ওয়ান পিরিয়ড, এটাকে পিরিয়ড কস্টের সাথে আমরা তুলনা করতে পারি। আর ভেরিয়েবল কস্টটা হচ্ছে ইউনিট প্রতি যেই খরচগুলোর সাথে ভেরি করবে সেগুলি ভেরিয়েবল কস্ট। যেমন ফিক্সড কস্টের ক্ষেত্রে ফ্যাক্টরি রেন্ট, আর ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে আমার যে ম্যাটেরিয়াল কস্ট লাগবে পার ইউনিটে সেটাকে আমরা ধরতে পারি। ভেরি গুড, আপনার ঠিক আছে, বাট একটা জায়গায় একটু ভুল আছে। ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু লাইক পিরিয়ড কস্ট, এরকমও না জিনিসটা। পিরিয়ড কস্টের কনসেপ্ট আবার একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটা প্রোডাক্ট কস্ট, একটা পিরিয়ড কস্ট। সো পিরিয়ড কস্টটা বেসিক্যালি বলে হচ্ছে লাইক সেলস রিলেটেড কস্ট, লাইক মার্কেটিং, রিসার্চ, এই ধরনের কস্ট গুলাকে বলে পিরিয়ড কস্ট। আর ফিক্সড কস্ট আপনি আবার যে এক্সাম্পলটা দিচ্ছেন এটা ঠিক আছে, লাইক আপনার এই যে ফর্মুলা, ওই পিরিয়ড কস্টের ফর্মুলাটা আবার ডিফারেন্ট, ওটা ডিফারেন্ট কাজে আমরা ব্যবহার করি। বাট এই ফর্মুলাতে আবার ফিক্সড কস্ট আপনার যদি প্রতি মাসে একটা লাইক একটা ফিক্স কোনো খরচ থাকেই, লাইক আপনি যদি রিসার্চ বা মার্কেটিং খরচগুলো আপনার প্রতি মাসে ফিক্স হইতে পারে, ঠিক আছে। আমরা হয়তো বা অ্যাডভার্টাইজমেন্ট করি প্রতি মাসে একটা ফিক্স অ্যামাউন্ট, এটা আমার ফিক্স কস্ট। এটা ফিক্স কস্ট হিসেবে কনসিডার করা যাইতে পারে, মানে আপনারটা পুরো ভুল না। পিরিয়ড কস্ট ক্যান বি ফিক্স কস্ট, বাট পিরিয়ড কস্টের কনসেপ্ট একটু ডিফারেন্ট। ওটা হচ্ছে জাস্ট আপনার সেলস রিলেটেড এবং পিরিয়ড রিলেটেড কস্ট, বাট হুইচ ক্যান অলসো বি ফিক্স কস্ট, ওগুলো ফিক্স হতে পারে, তখন কি আবার এই ফিক্স কস্টের মধ্যে পড়বে। আর ভ্যারিয়েবল কস্ট কারেক্ট, যেটা হচ্ছে আমার ইউনিট অফ সেলস এর উপর ডিপেন্ড করে। লাইক আমি যদি মনে করেন আমি একটা কলম বানাই, কলম বেচি, হ্যাঁ, কলম যদি আমি বেচি, কলমের তো আমি কালি কিনি, তাই না। এখন কালি, এখন আমি কলম যদি 1000 বেচতাম, বেচলে আমার যেই কালি লাগতো, কলম যদি এখন আমি 2000 বেচি, তাহলে কালি কি আমার একই লাগবে নাকি বেশি লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে, কারণ এটা কি ভ্যারি করতেছে, ভ্যারি মানে এটা আমার সেলস এর সাথে সাথে এটা ভ্যারি করতেছে, মানে এটা ডিপেন্ড করতেছে একটা জিনিসের উপরে। সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। আর ফিক্স কস্ট কি, এর উপর আমাদের হাত নাই, আমাদের কিন্তু ভ্যারিয়েবল কস্টের উপরে হাত আছে, ফিক্স কস্ট তো হবেই, এর উপর আমাদের হাত নাই। সো এখানে হচ্ছে গিয়ে আমি যদি ফর্মুলাটা দেখি, আমাদের ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে ফিক্স কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন অফ মার্জিন। ঠিক আছে, এটা যদি আমি একটু বড় করি, 10,000, 4,000, 6,000,
আচ্ছা একই আসছে পার ইউনিট, ও পার ইউনিট টোটাল একই আসবে ব্রেক ইভেন পয়েন্ট। চার হাজার করলে তুই প্রফিট হচ্ছে। বাড়াইতে হবে, ওকে। সো এইখানে হচ্ছে গিয়ে আমরা যে ক্যালকুলেশন করে কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে গিয়ে ব্রেক ইভেন পয়েন্ট আমার, আমি যদি ফর্মুলাটা কি, ফর্মুলাটা আমার ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। এখন যদি আমরা আমাদের ইসে চলে যাই, আমাদের বইয়ে চলে যাই, এখন আমরা ফর্মুলাটা আবার এখান থেকে দেখি, আমাদের মাথাতে একটা পিকচার আসলো। সো আমরা এখন এই বুকস থেকে দেখবো। তাহলে কি করলাম, আমরা ফিক্সড কস্টটা নিলাম আর কন্ট্রিবিউশন মার্জিনটা নিলাম, যেটা মানে কি সেলস রেভিনিউ পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, যেটা ইকুয়ালস টু কন্ট্রিবিউশন মার্জিন, রাইট? সো ফার আমরা যতটুকু পড়লাম, এটাতে কি আমাদের বোঝা গেছে আর কি, ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা তো আমরা বুঝছি কোথা থেকে ডিরাইভ করছে। তো এখানে এক্সপ্লেইন করছে হচ্ছে কি আমাদের ব্রেক ইভেন ফর্মুলার মেইনলি কোথা থেকে কিভাবে ডিরাইভ করছে, যেটা আমি দেখাইলাম। এই যে একই টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। হ্যাঁ, টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এখন আমরা আমাদের আরেকবার ইসে চলে যাই, এক্সেলটায় চলে যাই। সো এইখানে আমরা আমরা আরেকটা যদি কলাম অ্যাড করি তাহলে একটু ক্লিয়ার হবে বুঝতে আমাদের। এটা হচ্ছে গিয়ে পার ইউনিট অ্যামাউন্ট। হ্যাঁ, পার ইউনিট অ্যামাউন্ট 10 টাকা, 4 টাকা, এটা ধরি হচ্ছে 6,000। হ্যাঁ, সো আমাদের এখানে দেখেন আমার হচ্ছে গিয়ে পার ইউনিট অ্যামাউন্ট, আমার সেলস মনে করেন 10 টাকা পার ইউনিট। হ্যাঁ, সো আমি 1000 পিস বেচলাম, আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে গিয়ে সেল হইলো 10,000। আমার ভ্যারিয়েবল কস্ট 4 টাকা পার ইউনিট, আমি 1000 পিস যেহেতু বানাইছি, সো 1000 দিয়ে এর গুণ দিলে আমার হয় 4,000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন 6 টাকা পার ইউনিট, আর টোটাল হচ্ছে গিয়ে আপনার 6,000 টাকা, আর ফিক্সড কস্ট হচ্ছে 6,000 টাকা। ফিক্সড কস্ট থেকে পার ইউনিট বের করতে পারবো আমরা? হ্যাঁ, ফিক্সড কস্ট থেকে পার ইউনিট বের আমরা করার পার ইউনিট সুযোগ আছে? পার ইউনিট ইচ্ছে করলে বের করা যাবে, কিন্তু ফিক্সড কস্টটা হচ্ছে আপনার একটা সার্টেন লিমিট পর্যন্ত, এটা ক্যাপাসিটি এবং ইফিসিয়েন্সি কে বেস করে আপনার ফিক্সড কস্টটা ফিক্স থাকে, কিন্তু এটাও আবার চেঞ্জ হতে পারে, এটা সার্টেন লিমিট পর্যন্ত, মানে অ্যাক্টিভিটি লেভেল পর্যন্ত, সার্টেন অ্যাক্টিভিটি। এক্স্যাক্টলি, সার্টেন অ্যাক্টিভিটি পর্যন্ত আপনার হইতে পারে। এবং আপনার মনে করেন ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি 2000-এর, আপনি করছেন 1000 ইউনিট, এখন আপনি যে রেন্ট দিতেছেন, আপনি কি 1000-এর জন্য অর্ধেক টাকা রেন্ট দিবেন নাকি ফুল টাকায় রেন্ট দিবেন? ফুল টাকাই দিতে হবে। ফুল টাকায় রেন্ট দিবেন। এখন আপনি সেল করছেন 1000 ইউনিট,
এখন ফুল টাকার 1000 দিয়ে ভাগ করলে পার ইউনিট কত বেড়ে যেতেছে, তাই না? এরপর আপনি যদি মানে সেল বাড়ান, ওটার আসলে কোনো ভ্যালু নাই আর কি। হ্যাঁ, এরপর আপনি যদি সেল বাড়ান, সেল বাড়লে কি হচ্ছে, পার ইউনিট কিন্তু কমতেছে, তাই না? মনে করেন এই আমি যে সিনারিও দেখালাম, জি। কারেন্ট সিনারিওতে আমার যদি আমি পার ইউনিট বের করি, হ্যাঁ, ধরলাম এই যে 1000 টাকা ধরতেছি না, আমরা সেল করছি, এ দেখেন 6 টাকা করে পার ইউনিট পড়তেছে ফিক্স কস্ট। কিন্তু মনে করেন আমি সেল বাড়াই দিলাম, হ্যাঁ, সেল বাড়াই দিয়ে আমি 1500 ইউনিট সেল করলাম, 1000 ইউনিট না করে আমি 1500 সেল করলাম, কারণ আমার ক্যাপাসিটি আছে 2000-এর। 1500 করলে দেখেন পার ইউনিট আমার কমে যাচ্ছে, তাই না? তারপর মনে করেন 2000 করলাম, 3 টাকা, এটা আমার লোয়েস্ট ফিক্স কস্ট, এটা আমার ফিক্স কস্ট লোয়েস্ট, এর নিচে আমি নামতে পারবো না, কারণ আমার এরপরে ক্যাপাসিটি বাড়াইতে হবে আবার, হ্যাঁ, কারণ 2000 ক্যাপাসিটি, এর উপরে সেল করতে হইলে, আমার ক্যাপাসিটি বাড়াইতে হবে। সো আমাদের বেসিক্যালি ব্রেক ইভেনের ফর্মুলাটা হচ্ছে গিয়ে ফিক্স কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এই যেটা এইটা 6 টাকা। সো আমার কি, আমি এখানে কি পাইলাম, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। হ্যাঁ, আমি এখানে কি দেখলাম, আমি যদি ব্রেক ইভেনে থাকতে চাই, এবং ফিক্স কস্ট, লাইক আমার প্রফিট যদি আমি 0 দেখতে চাই, আমি যদি ব্রেক ইভেন পয়েন্টে আসতে চাই, তাহলে আমার মিনিমাম 1000টা ইউনিট সেল করতেই হবে, ঠিক আছে? মিনিমাম 1000 ইউনিট সেল করতেই হবে। এখন সে আপনি সেল বাড়ায় দিলেন, হ্যাঁ, সেল বাড়লো আপনার, সো এটাও বাড়লো, কত ছিল, সো আমার হচ্ছে কি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি আমাদের সেলস যদি আমরা বাড়াই, হ্যাঁ, সেলস যদি আমরা বাড়াই, আমরা এমনিতে একটা ইকোনমিজ অফ স্কেল পাই, ইকোনমিজ স্কেল যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা আমাদের ভ্যারিয়েবল কস্ট যদি আমরা একটু কমাইতে পারি, যদি আমাদের মার্জিন, যদি কন্ট্রিবিউশন মার্জিন যদি কোনোভাবে বাড়াইতে পারি, যদি ওয়েস্ট না করি, তখন গিয়ে আমাদের কম টাকা বেচলেও হবে, মানে 750 ইউনিট করে বেচলেও ব্রেক ইভেন হিট করতে পারবো। এখন আমাদের এটা কেন লাগে, ব্রেক ইভেন পয়েন্টটা লাগে, আমি চাই হচ্ছে কি আমার বিজনেসে অ্যাকচুয়ালি আমি প্রফিট করতে চাই, আমরা আগের সিচুয়েশনে ফিরে যাই, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার ব্রেক ইভেন পয়েন্ট। আমি জানলাম কি, আমার 1000 ইউনিট বেচলে আমার প্রফিট হয় না, লস হয় না। এখন আমার বিজনেস ডিসিশন হচ্ছে টু প্রফিট 10,000 টাকা, আমি 10,000 টাকা প্রফিট করতে চাই, তাহলে এটা আমরা কিভাবে বের করবো, কত ইউনিট সেল করতে হবে আমাদের 10,000 টাকা যদি প্রফিট করতে হয় এটার সাথে, এটা আমরা বের করবো কিভাবে, ব্রেক ইভেন পয়েন্ট না, এখানে যদি আমরা প্রফিট করতে যাই, তখন আমাদের কি করতে হবে, আমাদের তো কন্ট্রিবিউশন মাইনাস ফিক্স ডিভাইডেড, কস্টের সাথে 10,000, এক্স্যাক্টলি আমরা ফিক্স কস্টের সাথে আমার 10,000 টাকা প্রফিট যোগ করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। সো আমি যদি এখানে দেখি, তাহলে আমার এটা ডিভাইড বাই ফিক্স কস্ট প্লাস 10,000, ফিক্স কস্টের সাথে আমি 10,000 যোগ করলাম, আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে গিয়ে, ভাগ করবো সিএম দিয়ে, ভাগ করবো আমি সিএম দিয়ে। এটা ভাগ করবো সিএম দিয়ে, জি উল্টা জি। লিখছি,
এটা প্লাস 10,000 ভাগ করবো আমি। আমি কি পাইলাম? আমার হচ্ছে গিয়ে 2,667 পিস ইউনিটস যদি আমি সেল করি, 2,667 পিস আমি ইউনিট যদি সেল করি, তাহলে আমি 10,000 টাকা প্রফিট করতে পারবো এই ব্যবসা থেকে। বুঝে গেছে এই ব্রেক ইভেন পয়েন্ট কেন লাগে? তার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বলেন, কোশ্চেন থাকলে বলেন, নাহলে আমরা নেক্সট টপিকে যাব। আমরা তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি পাইলাম? আমি ডিসিশন পেলাম কি, আমি যদি মনে করেন কোনো প্রফিট করতে চাই, তখন গিয়ে আমার কত ইউনিট বেচতে হবে। তো ব্রেক ইভেনের উপর বেস করে আমি ব্রেক ইভেনের সাথে প্লাস করে বের করে ফেললাম আমি কত টাকা প্রফিট করতে চাইলে আমার কত ইউনিট বেচতে হবে। ভাইয়া তাহলে এটা আমরা একটু উল্টা করে দেখি তো, এটা করে যে এইটা দিয়ে ওই এক্সপেন্স গুলো বাদ দিলে এই টাকা প্রফিট থাকে কিনা। উল্টা করে দেখবো, দেখি। সো আমি ইউনিটস সোল্ড, ঠিক আছে, এটা আমি ধরলাম হচ্ছে গিয়ে এই যে এটা, ঠিক আছে, এটা। সো এখানে হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্ট 10 টাকা করে। তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট কি? এটা মাইনাস এটা, ঠিক আছে। ফিক্স কস্ট আমার জি সেমই ভাইয়া থাকলো, কইছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ঠিক আছে না? জি ঠিক আছে ভাইয়া, 10,000 টার্গেটেড প্রফিট। এডিশন করে নিই আমরা। সো এটাই ব্রেক ইভেন, এই যে এখানে এটাই বলছে টোটাল ফিক্স কস্ট প্লাস 10,000 করলে কন্ট্রিবিউশন পার ইউনিট আমার কতটুকু থাকবে। সিনারিও বিল্ডিং উইকনেস, এরপর আমাদের রেলেভেন্ট ক্যাশ ফ্লো। এই দেখেন, আপনাদের পরীক্ষায় এটা আসে, এটা এনে ফার্স্টেই বলছে যে আপনাদের কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন আসবে না, কিন্তু কনসেপ্টটা জানলেই হবে, কিন্তু পরীক্ষা আসে কি। সো রেলেভেন্ট ক্যাশ ফ্লো কি? এটা হচ্ছে কি আমার একটা ফিউচারিস্টিক জিনিস, ফিউচার নিয়ে আমরা কাজ করি। দিস ইজ ইনক্রিমেন্টাল। হুম, ফিক্স জিনিসপত্র আমরা এখান থেকে বাদ দেই, ফিক্স কস্ট গুলো বাদ দেই, ইনক্রিমেন্টাল কস্ট গুলো আমরা ধরি। সো আমি বিভিন্ন ডিসিশনের মাধ্যমে কি কি ক্যাশ জেনারেট হইতে পারে, কতটুকু কি সেল করার মাধ্যমে, এগুলো আমরা কনসিডার করি রেলেভেন্ট ক্যাশ ফ্লোতে। সো ক্যাশ ফ্লো হচ্ছে কি আমাদের ডিফারেন্স বিটুইন দ্য ক্যাশ ফ্লো ইফ দ্য কোর্স অফ অ্যাকশন ইজ টেকেন, ক্যাশ ফ্লো ইফ নট। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নেই, একটা ডিসিশন নিয়ে আমি দেখলাম ডিসিশনে যদি নেই তাহলে আমার ক্যাশ ফ্লোতে কি ইম্প্যাক্ট করবে। আবার আমরা কিভাবে দেখি আমার এই ডিসিশনে যদি না নেই তাহলে আসলে কিরকম ইম্প্যাক্ট করবে, কোনটা আমার জন্য বেটার, ডিসিশনটা নেওয়া বেটার নাকি না নেওয়া বেটার।
সো ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে কিছু রিলেভেন্ট জিনিস আছে যেগুলো আমরা কনসিডার করি, আর কিছু ইররিলেভেন্ট জিনিস আছে। তো নিচে যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমার ক্যাশ ফ্লোতে আমরা কনসিডার করি না সচরাচর, ইররিলেভেন্ট এগুলা। হ্যাঁ, সেগুলো কি সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট কি? একটা টাকা, যেই টাকাটা আপনার খরচ হয়ে গেছে, যেটা রিকভারেবল না। হ্যাঁ, আপনি একটা নতুন প্রজেক্ট নামাইতে চাচ্ছেন, প্রজেক্টে রিসার্চ করতে আপনার আপনার একটা টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু প্রজেক্টটা দেখছেন আপনার আউটপুট ভালো না, ফেইল্ড, আপনি প্রজেক্টটা বন্ধ করে দিচ্ছেন। আপনার কি টাকার টাকা গেল, প্রজেক্টটা হইলো, কোনো লাভ হইলো? বলেন। না ভাইয়া। সো লাভ হইলো না। সো সাঙ্কস কি, এইটা আমরা কনসিডার করি না ক্যাশ ফ্লোতে, কারণ এটা সিচুয়েশনাল, নট রেগুলার বিজনেস পারপাস। অ্যাকাউন্টিং এন্ট্রিজ দ্যাট ডু নট হ্যাভ আ ক্যাশ ফ্লো ইম্প্যাক্ট, ডেপ্রিসিয়েশন ইজ নট আ ক্যাশ ফ্লো। অনেক ধরনের অ্যাকাউন্টিং এন্ট্রি দিই আমরা যেগুলাকে ক্যাশ ফ্লোতে আমরা আনি না। ডেপ্রিসিয়েশনটা কি? একটা নন ক্যাশ আইটেম, আমাদের এক্সপেন্সে চার্জ হয়, কিন্তু এটার আসলে কোনো ক্যাশে কোনো ইম্প্যাক্ট নাই। আবার আনঅ্যাভয়েডেবল কস্ট কিছু আছে। হুম। সো আনঅ্যাভয়েডেবল কোনগুলা? যেগুলো মনে করেন আপনার কিছু ফিক্স নেচারের থাকে, লাইক আপনি একটা কিছু অ্যাডভান্স করবেন বা কিছু একটা করবেন, আপনি কিছু লাইক একটা বাসা রেন্ট করবেন বা একটা ফ্যাক্টরি রেন্ট করবেন, আপনার মনে করেন 20 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। দিস ইজ আনঅ্যাভয়েডেবল, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। হুম। সো এটা কি? এটা হচ্ছে কি আমাদের এখানে যেটা বলছে, আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটির উপরে যেগুলা কস্ট আছে ওগুলো আমরা কাউন্ট করব, কিন্তু যেগুলো এক্সিস্টিং ক্যাপাসিটির বাইরে, হ্যাঁ, ওগুলো আমরা কাউন্ট করব না। কেমন? যেমন হচ্ছে গিয়ে মনে করেন আমাদের ক্যাশ ফ্লোটা করা হয় কারেন্ট রিসোর্সেস এর উপর বেস করে। আমার ব্যবসার এখন যতটুকু ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিতে আমি কতটুকু সেল করতে পারবো, কতটুকু ক্যাশ জেনারেটিং আমার কেপাবিলিটি আছে, এটা আমি আর কি প্রেডিক্ট করব। হ্যাঁ। সো আমার হচ্ছে গিয়ে যদি আমি নতুন একটা প্রোডাক্টের যে চিন্তা করি, আমি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করব, সো ওটার জন্য আমি একটা ফ্যাক্টরি নিব, ওটার রেন্ট দিব, অ্যাডভান্স, ওগুলো আমাদের ক্যালকুলেট করা যাবে না এখানে, কারণ এটা রেলেভেন্ট, এটা হচ্ছে নাও হইতে পারে। হ্যাঁ। সো ফাইন্যান্স কস্ট আমাদের কনসিডার করতে মানা করছে, কারণ আমাদের যেহেতু ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, আমরা একটা ডিসকাউন্ট রেট করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, টাইমিং ডিফারেন্স, তো ওইটাতেই অ্যাডজাস্ট হয়ে যায় ইন্টারেস্ট কস্টটা। সো ইন্টারেস্ট কস্ট গুলো আমরা ইগনোর করব। এখানে কি বলছে? স্পেসিফিক্যালি ইনক্লুড অল অপরচুনিটি কস্ট এন্ড রেভিনিউস, যত ধরনের অপরচুনিটি কস্ট আছে ওগুলো আমরা ইনক্লুড করবো। এখন অপরচুনিটি কস্ট কি? অপরচুনিটি কস্ট হচ্ছে গিয়ে একটা বেস্ট অল্টারনেটিভের জন্য আমি যদি একটা ছাড়ি, লাইক আমি মনে করেন এখন ব্যবসা করতেছি, মনে করেন কফির ব্যবসা না করে চায়ের ব্যবসা করলে, হ্যাঁ, বা আমি একটা ফ্যাক্টরিতে কিছু মানুষ কাজে লাগাইছি, হ্যাঁ, কিছু লেবার কাজে লাগাইছি একটা প্রোডাক্ট প্রোডাক্ট বানানোর জন্য। এখন আমি আমার পাশে আরেকটা প্রোডাক্ট আছে, এখন কোন প্রোডাক্টের জন্য আমার এফেক্টিভ হবে? ওই মানুষটার তো 10 টাকাই বেতন থাকবে, সো আমি ওরে নিয়ে, আমার যদি কোনো থাকে, লাইক একটু আমার 10 জন লেবার আছে, সবার সব ঘন্টা লাগলো না, ওর কিছু আনএলোকেটেড আওয়ার রইলো, ওইটা আমি অন্য একটা প্রোডাক্টের জন্য ওরে খাটাইলাম, কারণ ওরে তো আমার টাকা দিতেই হবে। ওরে খাটানোর পর আমরা ওই ওখান থেকে হচ্ছে গিয়ে কিছু টাকা ইনকাম করবো আবার। তো এগুলো হচ্ছে গিয়ে আমার অপরচুনিটি কস্ট। এই যে ফর এক্সাম্পল, দ্য স্কিল লেবার নিডেড ফর নিউ কন্ট্রাক্ট project may have to be withdrawn from normal production, causing a loss in contribution. This is obviously relevant to the contract or project approach. হ্যাঁ, সো আমি একটা নতুন প্রজেক্টে আমার কিছু মানুষ লাগবে, আমি আমার এক্সিস্টিং মানুষ সরাই দিয়ে ওখানে নিয়ে গেলাম, সো আমার এক্সিস্টিং একটু হ্যাম্পার করলো না, যেহেতু মানুষ কমে গেল, লস হইলো কন্ট্রিবিউশনে। সো এটাও আমাদের ক্যাশ ফ্লোতে কনসিডার করতে হবে। A new contract requires to use 50 tons of metal. An example.
একটা কন্ট্রাক্টের দরকার কি 50 টন র মেটেরিয়াল, ঠিক আছে, একটা মেটাল দরকার। দিস মেটাল ইজ ইউজ রেগুলারলি অন অল ফার্মস প্রজেক্ট। তো এই মেটেরিয়ালটা এতই কমন, ফার্মের যত প্রজেক্ট আছে সব জায়গায় লাগে, খুবই কমন। অ্যাট দ্য মোমেন্ট দেয়ার আর ইনভেন্টরিজ ইন 1000 টন। যখন 1000 টন এই ইনভেন্টরিটা ছিল, হ্যাঁ, যেটা কেনা হয়েছিল 200 টাকা পার ইউনিটে। আমার ইনভেন্টরিতে অলরেডি 1000 আছে, যেটা আমি 200 টাকা দিয়ে কিনছি। কিন্তু কারেন্টলি লাইক ওটা আমি কিনছিলাম 1 সপ্তাহ আগে, এই সপ্তাহে হচ্ছিল গিয়ে 200 টাকাটা 210 টাকা হয়ে গেছে, 10 টাকা দাম বেড়ে গেছে। হ্যাঁ, and the metal could be disposed of for net scrap proceed of 150 per ton। 210 টাকা এখন প্রাইস, কিন্তু আপনি যদি কাজে না লাগাইতে পারেন আপনার প্রোডাকশনে, তাহলে আপনি মার্কেটে, খোলা মার্কেটে আবার সেকেন্ড হ্যান্ড হিসেবে বেচে দিতে পারবেন 150 টাকা করে। হ্যাঁ, উইথ হোয়াট কস্ট শুড দ্য নিউ কন্ট্রাক্ট বি চার্জ ফর। এখন আমি ক্যাশ ফ্লোতে তো আমার কনসিডার করতে বলছে এটা, কিন্তু কনসিডার করবো কোন টাকাটা আমরা ক্যাশ ফ্লোতে কনসিডার করবো, এটা আমরা দেখবো। The use of raw material in inventory for the new contract means that more metal must be bought for normal workings. So আমার তো এটা আগের কন্ট্রাক্টে লাগে, সব কন্ট্রাক্টই লাগে। এখন আমি নতুন একটা কন্ট্রাক্ট, এই যে নতুন কন্ট্রাক্টে আমার 50 টন দরকার আছে না, 50 টন তো আমার দরকার আছে অলরেডি নতুন ইসে। সো এখানে কি বললাম, দ্য ইউজ অফ ম্যাটেরিয়াল ইনভেন্টরি ফর দ্য নিউ কন্ট্রাক্ট মিনস এত মাস্ট বি বট ফ্রম নর্মাল ওয়ার্কিং আওয়ার্স। সো নতুন কন্ট্রাক্টে যেহেতু আমার 50 টন লাগবে, তার মানে কি স্বাভাবিকভাবে আমি 50 টন মার্কেট থেকে গিয়ে কিনে নিয়ে আসবো। মার্কেট থেকে গিয়ে কিনে নিয়ে আসলে আমার কয় টাকায় কিনতে হবে? 210 টাকায়, তাই না? তো যেহেতু আমার এই প্রাইসটা আমার আরেকটা প্রোডাক্টে লাগতেছে, তখন এখানে কি বলছে, দ্য কস্ট টু দ্য অর্গানাইজেশন ইজ দেয়ার ফর দ্য মানি স্পেন্ড অন পারচেজ নো ম্যাটার ওয়েদার এক্সিস্টিং ইনভেন্টরি অর নিউ ইনভেন্টরি ইজ ইউজ অন দ্য কন্ট্রাক্ট। সো আমি যখন রিলেভেন্ট ক্যাশ ফ্লোতে কনসিডার করবো টাকাটা, আমি কিন্তু যেহেতু আমার ইনভেন্টরিতে অলরেডি আছে 100 টন, যেটার দাম আমার 200 টাকা করে, আমি কিন্তু 200 ইন্টু 50 দিব না, আমি দিব কোন প্রাইসটা বলেন তো? আমি কাউন্ট করব কোন প্রাইসটা ক্যাশ ফ্লোতে? কারেন্ট পারচেজ প্রাইস হ্যাঁ, যেটা কত? 210। এক্স্যাক্টলি। আমার ইনভেন্টরিতে থাকুক আর না থাকুক ওটা আমার চিন্তা করার দরকার নেই, আমি আমার ক্যাশ ফ্লোতে আমি 210 হিসাবেই কাউন্ট করব, ঠিক আছে? এখন আরেকটা সিনারিও বলছে, সাপোজ দ্য অর্গানাইজেশন, 210। তো 210, তো টোটাল হচ্ছে 50 ইন্টু 210, 10,500 টাকা খরচ চার্জ করতে হবে রিলেভেন্ট ক্যাশ ফ্লোতে। এরপর একটা সিনারিও বলছে, দ্য সাপোজ দ্য অর্গানাইজেশন হ্যাজ নো অল্টারনেটিভ ইউজ ফর দ্য মেটাল ইন দ্য ইনভেন্টরি। তো এখানে কি বলছে, এখানে আমার 100 রয়ে গেছে, এই 100 আর ফিউচারে আর কোনো অল্টারনেটিভ ইউজ নেই। এটা তো অল্টারনেটিভ ইউজ ছিল, এখানে বলে দিছি ইজ রেগুলারলি ইউজ অন অল প্রজেক্টস। মনে করেন এমন একটা ইউনিক প্রোডাক্ট যেটা আর নাই, ইউজ নাই, তখন কি করতে হবে? তখন আমার কস্ট কত? এইখান থেকে ভাইয়া এটাও কি সাঙ্ক কস্টের মধ্যে পড়বে? না, এটা সাঙ্ক কস্ট না তো, এটা তো আমার রেগুলার লস। না, অলরেডি বিন ইউজ যেটা, অলরেডি বিন স্পেন্ড যেটা, সেই সেই ডেফিনেশনে যদি আমরা যাই, তাহলে কি এটা সাঙ্ক কস্টেরও একটা অংশ কিনা? না না, অলরেডি যেটা স্পেন্ড করে ফেলছি ওটা দিয়ে তো আমি ওই প্রোডাক্টটা বেচছি না, ওটা আমার ইনভেন্টরি প্রোডাক্ট না, ওটা তো আমি বেচেই দিছি যেটা ইউজ করছি। তো আমার সাঙ্ক কস্ট কেন? এটা তো আমার এক প্রকার পারচেজ কস্ট, লাইক র মেটেরিয়াল পারচেজ কস্ট। মেটেরিয়ালটা তখন র মেটেরিয়াল, তো যেটা আমি ইউজ করছি ওটা তো আমি বেচছি। এখানে কি জি, জি। বলছে সিনারিওটা, যে এটার আর কোনো ইউজ নাই। এটা যেরকম কি নতুন একটা কন্ট্রাক্ট ছিল যেখানে দরকার ছিল, এখন বলছে কি এটার আর দরকার নাই এই 100 টনের, তখন কি জি করতে জি, হবে? এটা সাঙ্ক কস্টের সাথে সম্পৃক্ত না। যখন দরকার ছিল তখন আমরা কি করছি? হ্যাঁ, যখন দরকার ছিল তখন আমরা কি করছি? কারেন্ট পারচেজ প্রাইসে এটা নিচ্ছি। এখন দরকার নাই, এখন কোন প্রাইসে নিব বলেন?
যখন দরকার নাই হবে তখন এখন তো স্ক্র্যাপ ভ্যালুতে আসবে। বলেন তো, তুই নেই কই আসবে? স্ক্র্যাপ ভ্যালু যেটা, স্ক্র্যাপ ভ্যালু কেন? কারণ এটার তো আর অল্টারনেটিভ কোনো ইউজ নাই, এটা বিক্রি করে দিতে হবে অথবা এই প্রজেক্টে কাজে লাগবে। না ভাই, ভেরি গুড। হ্যাঁ মানে আপনি যেটা বলছে এটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি আমার, আইদার এটা আমি কোথাও ইউজ করবো, না হলে আমি যদি ইউজ না থাকে অল্টারনেটিভ, তাহলে আমি কি করবো, আমি বেচে দিব। আর কি করবো, আমি কি ফালায় রাখবো নাকি? বেচে দিলে আমি এই যে প্রসিড ভ্যালু যেটা স্ক্র্যাপ ভ্যালু 150 টাকা করে আমি এটা কাউন্ট করব। ঠিক আছে, এখানে রেলেভেন্ট কস্টেরও সেম একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টে নিয়ে গেছে। এটা দেখলে বুঝবেন, ওটা বুঝলে এটাও বুঝবেন। এরপর কি বলছে, ডিপ্রাইভাল ভ্যালু অফ অ্যাসেট। অ্যাসেটের একটা ডিপ্রাইভাল ভ্যালু আছে, ওইটাও আমাদের কনসিডার করতে হবে ক্যাশ ফ্লোতে। ডিপ্রাইভাল ভ্যালু কি? একটা অ্যাসেটের লোয়ার অফ রিপ্লেসমেন্ট কস্ট রিকভারেবিলিটি অ্যামাউন্ট। রিপ্লেসমেন্ট কস্ট কি? তো আমার হচ্ছে একটা, মনে করেন একটা মেশিন আছে, যে মেশিনটা 5 বছর চলছে, কিনছিলাম 10,000 টাকা দিয়ে, এখন দাম হয়ে গেল হচ্ছে 5,000 টাকা। তো রিপ্লেসমেন্ট কস্ট কি? আমি যদি এখন সেম কন্ডিশনে সেম একটা অ্যাসেট রিপ্লেস করতে যাই, তাহলে আমার মার্কেট থেকে কয় টাকা কিনতে হবে? আমি কি 5,000 টাকাই পাবো, নাকি আমি 4,000 টাকাই পাবো, বা কত আমার মার্কেট ভ্যালু কত? হ্যাঁ, মার্কেটে আমি কত টাকা দিয়ে এটা রিপ্লেস করতে পারবো? বেসিক্যালি আমার এটা খরচ হবে কত টাকা? রিকভারেবল অ্যামাউন্ট কি? রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে গিয়ে হায়ার অফ ভ্যালু ইন ইউজ অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু। ভ্যালু ইন ইউজ কি? সো আমার যে অ্যাসেটটা আছে, ওই অ্যাসেটটা নর্মালি এখন আমার কতটা ক্যাশ জেনারেট করতে পারতেছে, সেটা হচ্ছে ভ্যালু ইন ইউজ। আমরা ইউজ করতে গিয়ে আমরা কতটুকু ভ্যালু অ্যাচিভ করতে পারতেছি। আর নেট রিয়েলাইজেবল ভ্যালু কি? আমি যদি অ্যাসেটটা মার্কেটে বিক্রি করতে যাই, ওই বিক্রি করার সেলিং প্রাইস কত। হ্যাঁ, সেলিং প্রাইস আর ওটা দিয়ে কত টাকা জেনারেট হচ্ছে, এই দুটার মধ্যে যেটা হাইয়েস্ট। একটা কি অ্যাসেট কি করতে পারে, আপনাকে একটা ক্যাশ ইনফ্লো এনে দিতে পারে, তাই না? অ্যাসেট আপনাকে একটা ইনফ্লো আনতে পারে। আইদার ইনফ্লো আনবে, নাহলে কি হবে, অকেজো হয়ে যাবে। অকেজো হয়ে গেলে বিক্রি করে ফেলতে হবে। বিক্রি করলে একটা ইনফ্লো আসবে। দুই ধরনের ইনফ্লো আসে, একটা আপনার রেগুলার বেসিসে ইনফ্লো দিবে যেটা ভ্যালু ইন ইউজ, আরেকটা আপনি বিক্রি করে ইনফ্লো পাবেন, সেটা আপনার রিয়েলাইজেবল ভ্যালু। তো এই দুইটার মধ্যে যেটা হায়ার, যেই ইনফ্লোটা হায়ার, ওইটা হচ্ছে আমার রিকভারেবল অ্যামাউন্ট। মানে যে টাকাটা আমি রিকভার করতে পারতেছি এই অ্যাসেট দিয়ে। হ্যাঁ, আমি যে টাকাটা রিকভার করতে পারতেছি, আমি কিভাবে রিকভার করতে পারি? দুই ভাবে। একটা হচ্ছে আমি ভ্যালু ইন ইউজ করে, আরেকটা কি আমি বেচা দিয়ে। এখন আমি অবভিয়াসলি যেটায় টাকা বেশি আসতেছে আমি ওটা করব। আমি যদি দেখি আমি মার্কেটে বেচে দিলে আমি বেশি টাকা পাবো, তাহলে আমি ওটা ভ্যালু, ওটা রেখে লাভ আছে, ওটা আমি বেচে দিব। বেচে দিয়ে আমি আমার রিকভারেবল অ্যামাউন্ট হায়ারটা, এই দুটোর মধ্যে যেটা হায়ার ওটা হায়ার, ওটাই হচ্ছে কি আমার রিকভারেবল ভ্যালু বলবো। আর ডিপ্রেবল ভ্যালু কি? এই রিকভারেবল ভ্যালুর সাথে রিপ্লেসমেন্ট কস্টের মধ্যে যেটা লোয়ার, ওটাই হচ্ছে কি আমার ডিপ্রেবল ভ্যালু অ্যাসেটের। এই ডিপ্রেবল ভ্যালুর এইটা হচ্ছে কি আমরা কনসিডার করব আমাদের ইসে রিলেভেন্ট ক্যাশ ফ্লোতে। এরপর আসেন আমাদের প্রবাবিলিটি, এক্সপেক্টেড ভ্যালু এন্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এন্ড ডিসিশন ট্রি। হ্যাঁ, এখানে এখন আমাদের স্ট্যাটিস্টিক্স চলে আসছে। ফিউচারিস্টিক জিনিস যখনই চলে আসবে আমাদের স্ট্যাটিস্টিক্স কাজে লাগবে। স্ট্যাটিস্টিক্স এর বড় একটা পোর্শন কি? প্রবাবিলিটি। প্রবাবিলিটি কি? মানে একটা সিচুয়েশন ঘটার চান্সেস কত, লাইকলিহুড টু হ্যাপেন ওয়ান স্পেসিফিক ইভেন্ট। লাইক আপনার প্রবাবিলিটি বেসিক্যালি আমার 0 থেকে 1 এর মধ্যে হয়। হ্যাঁ, 0 থেকে 1 এর মধ্যে আমার প্রবাবিলিটি হয়। লাইক আপনি যদি লাইক একটা কয়েন টস করেন, কয়েন টস করলে আপনার কি 50-50 চান্স, হেড পড়ার 50-50 চান্স, টেল পড়ার 50-50 চান্স। মানে প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি অফ চান্সেস অফ গেটিং আ হেড কত? 50%। আমার 50% চান্স আছে হেড পড়ার, আর 50% চান্স আছে টেলস পড়ার। হ্যাঁ, তো এখানে বলছে কিছু মিউচুয়ালি এক্সক্লুসিভ কিছু ইভেন্টের প্রবাবিলিটি বের করা যায়, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের প্রবাবিলিটি বের করা যায়। মিউচুয়ালি এক্সক্লুসিভ গুলা কি কি? যেগুলা কি
পাশাপাশি দুইটা একসাথে হইতে পারে না। হ্যাঁ, আপনি যদি এখানে এক্সাম্পল দিচ্ছি কি, আপনি যদি একটা ডাইস রোল করেন, একটা ডাইসে কত থাকে, 1 2 3 4 5 6 এরকম করে 6টা নাম্বার থাকে ডাইসে, 6 সাইডে 6টা থাকে। আমরা যখন লুডো খেলি, ডাইসটা আপনি রোল করলেন, এখন এখানে হচ্ছে কি আপনার 2 পড়ার চান্সেস কতটুকু বলেন তো? 2 পড়ার চান্সেস কতটুকু? ট্রাই করেন কেউ। 16.66%। 16.66%। যখন 6টা সাইডই থাকে তখন তো ওইটার পড়ার পার্সেন্টেজটা এরকম না। যখন 6টাই থাকে তখন এটা বলতে 16.6%। আর যদি আমি নাম্বারে বলি তাহলে 0.17, রাইট। তাই না? সো 0.17। সো আমাদের প্রবাবিলিটি কিন্তু বেসিক্যালি এই দেখেন 0 থেকে 1 এর মধ্যেই হয় অলওয়েজ। এই যে 0 থেকে 1 এর মধ্যেই হয়। সো 0.7%। সো এইটা আমরা কি করলাম, বা আমরা এইভাবে দেখাতে পারি 1.6%, 1.6 প্রবাবিলিটি, মানে একটা সংখ্যা পড়ার প্রবাবিলিটি 1 দিয়ে ডিভাইডেড করবো টোটাল 6। এইটাই হচ্ছে কি এখানে ফর্মুলা আকারে দেখাইছে। নাম্বার অফ ওয়েজ অফ অ্যাচিভিং ডিজায়ার্ড রেজাল্ট, টোটাল নাম্বার অফ পসিবিলিটি 1 ডিভাইড বাই 6। মিউচুয়ালি এক্সক্লুসিভ কি এখানে হচ্ছে গিয়ে কি বলছে, 5ও পড়তে পারে 6ও পড়তে পারে। এটার প্রবাবিলিটি কি? এটার প্রবাবিলিটি 1.6 প্লাস 1.6 ইকুয়ালস টু 2.2 ডিভাইডেড বাই 6। 1 ডিভাইডেড 6 প্লাস 1 ডিভাইডেড বাই 6, দুইটা পড়ার চান্স। 2 ডিভাইডেড 6 হচ্ছে গিয়ে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের এই ডাইস পড়ার প্রবাবিলিটি। সো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি? মনে করেন হচ্ছে কি আপনি দুইটা এমন ইভেন্ট করতেছেন যেটা একটার সাথে একটা লিঙ্ক না, লাইক আপনি একটা কয়েনও উড়াইতেছেন আবার একটা ডাইসও মারতেছেন একসাথে। সো কয়েনও উড়াইতেছেন ডাইসও মারতেছেন, এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের প্রবাবিলিটি বের করার ফর্মুলা হচ্ছে এইটা। সো আপনি কি করতেছেন, একটা যখন কয়েন উড়াইতেছেন তাহলে আপনি ভাবতেছেন ডাইসে 5 পড়বে এবং কয়েনে হেড পড়বে, এটার প্রবাবিলিটি কত? আর ডাইসে যেটা 5 পড়বে এটার প্রবাবিলিটি আমরা কি দেখছি, 1 ডিভাইডেড বাই 6, তাই না? আর কয়েনে যে হেড পড়বে এটার প্রবাবিলিটি কি, 1 ডিভাইডেড বাই 2, কারণ আছেই মাত্র দুইটা পসিবিলিটি। তো এই দুইটারে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের প্রবাবিলিটি, যেটা 1 ডিভাইডেড বাই 12। এরপর কন্ডিশনাল ইভেন্ট, মানে এখানে হচ্ছে কি আপনি যদি একটা কন্ডিশন দেন, আমি হচ্ছে গিয়ে একবার একবার রোল করব, আমার 6 উঠবে ডাইসে, পরের বারও আমি রোল করে আবার ডাইসে 6 উঠাতে চাই, এটার প্রবাবিলিটি কত? এই দুটো মাল্টিপ্লাই করতে 1 ডিভাইড বাই 6 ইন্টু 1 ডিভাইড বাই 6, তখন আমরা এই ধরনের সিচুয়েশনে প্রবাবিলিটি পেয়ে যাব। আর এক্সপেক্টেড ভ্যালু কি? এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কি আমরা যে প্রবাবিলিটি গুলো পাইছি, হ্যাঁ, প্রবাবিলিটি গুলার ওয়েটেড অ্যাভারেজ ভ্যালু। যত ধরনের প্রবাবিলিটি আছে এগুলোর ওয়েটেড অ্যাভারেজ, এগুলোর অ্যাভারেজ করলে যে ভ্যালুটা পাই ওটাই আমাদের এক্সপেক্টেড ভ্যালু। তো ডিসিশনের ক্ষেত্রে আমরা কি করি? ডিসিশন মেকিং এর ক্ষেত্রে a project with a positive expected value should be accepted, negative should be rejected. When choosing between options, the alternatives which has the highest CV of profit should be elected. So আমি যখন দুইটা অপশনের মধ্যে দেখবো প্রবাবিলিটি এক্সপেক্টেড ভ্যালু কত আমার, হ্যাঁ, সো এই দুটার মধ্যে যেটা প্রফিটের আমার বেশি সেটা আমরা চুজ করব। এগুলা কিছু লিমিটেশন আছে, লাগে এগুলা কিছু অ্যাজাম্পশনের উপর বেস করে করা হয়, কিছু লিমিটেশন আছে। তো এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল কিছু টুল নিয়ে কথা বলছে, লাইক যেগুলো হচ্ছে কি আমার লাইক মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এগুলো হচ্ছে কি আমরা এগুলো থেকে
ম্যাথ ওরকম আসে না, দেখি নাই, কিন্তু এগুলো কি এটা আমাদের জেনে রাখা ভালো। লাইক মিনটা কি? মিনটা হচ্ছে অ্যাভারেজ। মনে করেন ডেটা স্কুলের 50 জন স্টুডেন্ট আছে, 50 জন মনে করেন এক একজনের বয়স এক এক রকম। কারো বয়স 14, কারো বয়স 15, কারো বয়স 16, কারো বয়স 17। এই মনে করেন 4 বছরের মধ্যে ক্লাস 5-এর সব ধরনের স্টুডেন্টের বয়স এরকম 14, 15, 16। হ্যাঁ, এরকম হচ্ছে বয়স ক্লাস 5-এর। এখন ক্লাস 5-এর এই বয়স হলে আমি কি বলবো? ওই ক্লাসটার এভারেজ বয়স কত, মিন কত। তো 50 জন স্টুডেন্ট আছে, 50 জনের বয়স যোগ করে 50 দিয়ে ভাগ করলে আমরা যে ভ্যালুটা পাবো ওটা হচ্ছে মিন। বুঝা গেছে? একটু কুইক যেতে হবে, না বুঝলে তাড়াতাড়ি বলবেন, নাহলে রিপিট করবো না। মিন বুঝা গেছে? জি ভাইয়া। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি? লাইক কোনো কিছু ডেভিয়েট করা। আমি এক্সপেক্ট করছিলাম একভাবে, আমি যদি এটা একটু ডেভিয়েট করি, লাইক একটু যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার হচ্ছে মিন থেকে, আমার এভারেজ থেকে আমি কতটুকু সরে আসতেছি। হ্যাঁ, লাইক আমি মনে করেন ক্লাস 5-এ 20 বছরের 2-3টা ছেলে পেলে ঢুকালাম, ভর্তি করালাম, তাহলে আমার এভারেজটা চেঞ্জ হয়ে যাবে না? মিনটা চেঞ্জ হয়ে যাবে না? বাইরে যাবে না সবার একটু এভারেজ বয়স? পারবে কিনা? জি ভাই। তো আমরা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দেখি আমাদের মিন থেকে আমাদের কতটুক দূরত্ব আমাদের ডেভিয়েট হচ্ছে। লাইক মিন থেকে আমরা একটা রেঞ্জ ক্যালকুলেট করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। একটা রেঞ্জ ক্যালকুলেট করি যে আমার এখান থেকে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5%, বা আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এতটুকু, বিভিন্ন ভ্যারিয়েবল ডাটা সেট চেঞ্জ করে। হ্যাঁ, আগে ডাটা সেটে ছিল আমার সব 14, 15, 16 বছরের স্টুডেন্ট। এখন ডাটা সেটে 20 বছরের কয়েকজন স্টুডেন্ট ঢুকছে। ঢুকার কারণে এই ভ্যারিয়েবল চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর আমি দেখলাম আমার মিন থেকে কতটুকু সরে যাচ্ছে। হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালু থেকে। এইভাবে করে আমরা এটা দেখি। এক্সাম্পল দিছে। আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কি? কোএফিসিয়েন্ট 3rd নাম্বারটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। এরপর যে ভ্যারিয়েন্সটা হচ্ছে এটার কোএফিসিয়েন্ট কত? হ্যাঁ, এটা কি? এটা বেসিক্যালি দ্য রেশিও অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে কিছুক্ষণ আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম আমি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আমি যদি মিন রে ভাগ দেই, মিন দিয়ে যদি ভাগ দেই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ভাগ দিব মিন দিয়ে, তাহলে আমি পেয়ে যাব আমার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কত পার্সেন্ট ইন্টু 100 করে। আমি যে একটা মিন পাইলাম না, মনে করেন আমার এভারেজে স্টুডেন্টের বয়স আগে ছিল 16 বছর, এখন 20 করে হওয়ার কারণে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেল একটা অন্য, আগের মিন থেকে সরে আসছে। তো ওইটা থেকে, ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নতুন ভ্যালু থেকে ভাগ দিব আমরা মিনকে। মিনকে ভাগ দিলে আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স পাবো। নর্মাল ডিস্ট্রিবিউশনের দরকার নাই। এক্সাম্পলস মিন, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো পড়বেন। সো এখানে আর দুইটা বলছে হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস আর কোরিলেশন। হুম, সো রিগ্রেশনটা কি? রিগ্রেশনটা যদি আমি এটা সামারি করি, রিগ্রেশনটা আমাদের মেইনলি এটা একটা একটা মেথড, একটা ম্যাথমেটিক্যাল মেথড, যেটা দিয়ে আমরা কি প্রেডিক্ট করি। আমরা যদি একটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করি, আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করি, আমাদের তো
সিনারি গুলোতে কিছু কিছু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট থাকে, কিছু কিছু ভ্যারিয়েবল থাকে ইন্ডিপেন্ডেন্ট, আর কিছু কিছু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। আমরা যদি একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে চেঞ্জ করি, হ্যাঁ, একটা যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে চেঞ্জ করি, ইন্ডিপেন্ডেন্ট না, যেটা কারো উপরে ডিপেন্ডেন্ট, তো ভ্যারিয়েবলকে চেঞ্জ করে আমরা কি প্রেডিক্ট করার চেষ্টা করি অন্যান্য ভ্যারিয়েবল গুলো কতটুকু চেঞ্জ হচ্ছে রিগ্রেশন দিয়ে। আর কোরিলেশন দিয়ে আমরা কি করি, আমরা দেখি দুইটা ভ্যারিয়েবল হ্যাঁ কত স্ট্রংলি মুভ করে। লাইক আমি যদি একটা চেঞ্জ করি, লাইক আমি মনে করেন আমার একটা প্রোডাক্টে আমি মনে করেন একটা ইনগ্রেডিয়েন্ট দিতাম, একটা ইনগ্রেডিয়েন্ট দিই, একটা ফুড বানাই, ফুড একটা ইনগ্রেডিয়েন্ট দিই, এই ফুডের ইনগ্রেডিয়েন্ট মনে করেন আমি যদি মনে করেন একটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করলে আমার আরেকটা ফুডের ইনগ্রেডিয়েন্টের সাথে কি কোনো পজিটিভ রিলেশন আছে নাকি নেগেটিভ রিলেশন আছে, বা ফুডের এটার সাথে কাস্টমার বিহেভিয়ারের কি পজিটিভ রিলেশন আছে নাকি নেগেটিভ রিলেভেন্ট আছে। লাইক আমি যদি দেখি ওই ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ না করার কারণে আমার আমার কাস্টমারের বিহেভিয়ার কোনো চেঞ্জ হচ্ছে না, ওরা আগের মতোই কিনতেছে, তার মানে কি আমার কোরিলেশন কি নেগেটিভ, মানে আমার নাই, কোরিলেশন নাই, ঠিক আছে, নাই না বলবো নিউট্রাল, মানে আমার কোরিলেশন নাই। যদি দেখি ওই ইনগ্রেডিয়েন্টটা না দেওয়ার কারণে আমার কাস্টমাররা কিনতেছেই না আমার প্রোডাক্ট, তখন কি আমার একটা পজিটিভ কোরিলেশন আছে, আমি এটা যদি বাড়াই তাহলে ওইটাও বাড়তেছে। লাইক আমি যদি ইনগ্রেডিয়েন্টটা বাড়াই দেখতেছি আমার সেল বাড়তেছে, সো আমার একটা পজিটিভ একটা কোরিলেশন আছে। আমি যদি ইনগ্রেডিয়েন্টটা কমাই, যদি দেখি সেলও কমতেছে, তার মানে এখানে একটা নেগেটিভ একটা কোরিলেশন চলতেছে। বা যদি কাস্টমার বিহেভিয়ারে কোনো চেঞ্জ না হয় তাহলে আমরা দেখবো কি কোনো ধরনের কোরিলেশন নিউট্রাল, ঠিক আছে। এটাই এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করছে, এই যে কোরিলেশন যেটা বললাম মাত্র, এক্সাম্পলস এইখানে বলছে পপুলেশন কি স্যাম্পল কি, আমরা যারা অডিট করছি তারা সবাই জানি পপুলেশন কি এন্টার সেট অফ ডাটা। মনে করেন আপনি সেলস অডিট করবেন, সেলস এর পুরো সেলস রেজিস্টারে যত ডেটা আছে পুরোটা আমার পপুলেশন, কিন্তু আপনি টেস্ট করবেন স্যাম্পল বেসিসে। আপনি কি করবেন, আপনি মনে করেন লাখ লাখ ডেটা আছে সেলসে, আপনি কি সব বসে বসে ভাউচার চেক করার আপনার টাইম আছে? কোনো টাইম নেই। স্ট্যাটিস্টিক্স কিন্তু আমরা ফলো করি অডিটেও। তো আমরা কি করব, এই লাখ লাখ ডেটা থেকে আমরা একটা স্যাম্পল নিব, যে আমরা এই 100 ভাউচার চেক করব, 100টা ভালো মতো চেক করবো, 100টা চেক করে যদি আমি পাই কারেক্ট, তাহলে মাই হোল পপুলেশন ইজ কারেক্ট। আমি যদি ওখানে ফল্ট পাই তার মানে আমার পপুলেশনে ফল্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে স্যাম্পল আর পপুলেশনের মধ্যে ডিফারেন্স। এক্সাম্পল এখানে বলছে কি ডিসিশন ট্রির কথা। ডিসিশন ট্রি কনসেপ্টটা কি, আমি যদি একটা ডিসিশন নেই, ডিসিশন ট্রি এরকম, মানে আমার লাইন অফ ডিসিশন থাকবে, অনেকগুলো ডিসিশন থাকবে। আমি একটা প্রোডাক্ট যদি লঞ্চ করি তাহলে আমার কি হইতে পারে, বিভিন্ন প্রবাবল ভ্যারিয়েবল সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশন প্রোডাক্ট, আমি যদি প্রোডাক্ট লঞ্চ করি, যদি লঞ্চ না করি তাহলে তো আমার এখানেই শেষ পসিবিলিটি। যদি লঞ্চ করি তাহলে কি হবে, আমি সেল করব। আমি যদি 10,000 ইউনিট সেল করি তাহলে আমার কি হবে, আমি যদি 15,000 ইউনিট সেল করি তাহলে আমার কি হবে। 10,000 ইউনিট সেল করার আমার প্রবাবিলিটি কত, 80%, 0.8, 80% আমার চান্স আমার প্রোডাক্টটার। আবার দেখি হচ্ছে 15,000 ইউনিট, যেটা একটু বেশি, 15,000 ইউনিট সেল করার চান্স আবার 20%, একদম নাই তাও না, 20%। 10,000 যদি সেল করি তাহলে আমার কস্ট হবে 6 টাকা, 6 টাকা কস্ট। আরো ডিসিশন আছে, 10,000 ইউনিট যদি আমি সেল করলাম ধরেন 80% চান্স, তাহলে কি হবে, আমার কস্ট 6 টাকা হবে, এটার চান্স 70%, কস্ট হবে 8 টাকা, এটার হচ্ছে লিখে চান্সেস 30%। তো বিভিন্ন ধরনের প্রবাবিলিটি দিয়ে আমার বিভিন্ন ডিসিশন আমি যাই। আমি যদি সেল 15,000 করি তাহলে আমার কি কস্ট 6 টাকা হওয়ার চান্স এখানেও 70% আগেরটার মতো, কস্ট আবার 8 টাকা হওয়ার চান্স এখানেও 30% আগের মতো। সো দুইটারই আমার পার্সেন্টেজ। সো আমি হচ্ছিল প্রবাবিলিটি দিয়ে আমি আমার ডিসিশনের চান্সেস বের করি। সো ওই সেম জিনিসই বলছে, বিভিন্ন টেস্ট করি, পজিটিভ নেগেটিভ,
আর অ্যাবান্ডন করারও চান্স আছে 50%। তো সবগুলো আমরা ক্যালকুলেট করি, আমরা করে একটা এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারি, ইভি বের করতে পারি। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং, এটাতে কিছুই নাই এরকম। তো এগুলো কি বুঝা গেছে বলেন? কার কোন টপিকটা বুঝতে একটু সমস্যা হয়েছে? ভাইয়া এটা রিলেটেড কোশ্চেন অ্যানালিসিস যদি দুই একটা দেখানো যেত এই চ্যাপ্টার থেকে, এই মানে ম্যাথমেটিক্যাল যে ইস্যুগুলো আছে সেখান থেকে এখানে তো কোশ্চেন সবগুলাতে অনেকগুলা করে আছে। সো আপনারা যদি নিজেরা একটু পুরোটা পড়েন, লাইক আমার কিন্তু টাইম টু টাইম আমি যদি প্রত্যেকটা একটা এক্সাম্পল পড়াইতে মনে করেন 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, সো আমি কিন্তু সব যদি একবারে পড়াইতে যাই, আমি কিন্তু একটা করব, এক একটা আইটেম থেকে কয়েক ধরনের কি আছে, লাইক না ভাইয়া ভেরি রিসেন্ট সেই 4-5টা প্রশ্ন থেকে এই চ্যাপ্টার 6 এ যদি একটা দুটো যদি আপনি একটু প্র্যাকটিস করাই দিতেন তাহলে মনে হয় সুবিধা হতো আর কি। হ্যাঁ, চ্যাপ্টার 6 এর আমরা তো কোশ্চেনে যাব, তখন কি আমরা কোশ্চেনের প্র্যাকটিস করব। জি জি জি। আর এখানে আপনাদের সাজেশন হচ্ছে কি আপনারা এই ওয়ার্ক এক্সাম্পল গুলো আপনারা একবার পড়বেন, সব পড়ে আপনারা বোঝার চেষ্টা করুন, কনসেপ্ট থেকে পড়ে পড়ে দেখবেন, ম্যাথ গুলো দেখবেন কি করছে। ঠিক আছে, তাহলে 12টা যেহেতু বেজে গেছে, আমরা আমাদের ক্লাস শেষ করতে পারি, কারো কোনো কোশ্চেন না থাকলে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ অলসো ভাইয়াকেও। ও নোবেল ভাই ছিলেন? ভাই আমি জাস্ট একটু আগে জয়েন করছি। ও আচ্ছা, তো হচ্ছে যে আজকে আমাদের লাস্ট ফ্রি সেশন, এর পরবর্তীতে আমাদের আর কোনো সেশন থাকবে না। সো আপনারা অলরেডি যে গ্রুপ থেকে ক্লাস লিংকটা পেয়েছেন, যদি আমাদের সাথে জয়েন করতে চান তাহলে ওই গ্রুপে ওই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং থ্যাংকস এ লট সেফাজ ভাইয়াকেও। আমরা আশা রাখবো যে আগামীতে আমরা ভাইয়ার থেকে প্রপার গাইডলাইন পেয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা সবাই কি ভাইয়াকে একবার থ্যাঙ্কস জানাতে পারি? আমরা কি একটু কথাবার্তা বলবো? থ্যাংক ইউ সো মাচ ভাই। তো আজকের মতো জি ভাইয়া, তাহলে আমরা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।